আজকে আমরা বাংলাদেশের শিক্ষা জগতের এক অসাধারণ মানুষের জীবন দর্শন নিয়ে কথা বলবো। জানব তার জীবনের শ্রেষ্ঠ কীর্তির পেছনের গল্পটা। চলুন এই দারুণ মানুষটার চিন্তার জগতের সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। কি সহজ একটা কথা, তাই না? কিন্তু এই একটি বাক্যে আসলে পুরো গল্পের মূল সুরটা লুকিয়ে আছে। একজন শিক্ষকের কাজ তো শুধু বই পড়ানো না, তার আসল কাজ হল প্রতিটি মানুষের ভেতরের ঘুমন্ত সত্তাটাকে জাগিয়ে তোলা। তো এই শিক্ষাবিদের মূল বিশ্বাসটাই ছিল এটা। তিনি মনে করতেন প্রত্যেকটা মানুষের ভেতরেই লুকিয়ে আছে অসম্ভব শক্তি, উদ্যম আর সম্ভাবনা। আর একজন শিক্ষকের কাজ হলো ঠিক সেই গুপ্তধনটাকে খুঁজে বের করা আর সেটা বিকাশে সাহায্য করা। তার জীবনের লক্ষ্যটাও ছিল খুব পরিষ্কার। প্রতিটি ছাত্রছাত্রীর ভেতরের যে অবিশ্বাস্য আলোটা আছে সেটাকে আরও পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলাই ছিল তার কাজ। আর এই কাজটাই তার জীবনকে একটা অন্যরকম আনন্দ আর উদ্দেশ্য দিয়েছে। তরুণদের সঙ্গে তিনি তার জীবনটা কাটিয়েছেন, আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে সেই যাত্রা আজও চলছে। আচ্ছা, এই গল্পটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। চলুন যাই ৬০-এর দশকের সেই সময়ে, যখন সাহিত্যের জগতে বইছিল এক সম্মিলিত তারুণ্যের জোয়ার। সেই সময়কার তরুণ লেখকদের মাথায় একটাই স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল, একসঙ্গে নতুন কিছু করতে হবে, সাহিত্যের পালে নতুন হাওয়া লাগাতে হবে। তারা চেয়েছিলেন বন্ধু হয়ে একসঙ্গে বাঁচবেন, একসঙ্গে লড়বেন, আবার একসঙ্গে জিতবেন। তাদের সেই সম্মিলিত উদ্দাম চেতনায় পুরো সাহিত্য জগতই তখন একেবারে মুখর ছিল। আর তাদের এই সম্মিলিত আওয়াজটা, তাদের এই গর্জনটা প্রকাশিত হতো একটা সাহিত্য পত্রিকার মাধ্যমে, যার নাম ছিল কণ্ঠস্বর। আর এই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি নিজেই। কণ্ঠস্বর যেন হয়ে উঠেছিল সেই সময়ের উচ্চাকাঙ্ক্ষী তরুণ প্রজন্মের সাহিত্যিক মুখপত্র। কিন্তু তারুণ্যের এই যে আদর্শবাদ, এই যে উদ্দামতা, এর প্রথম ঢেউটা কেটে যাওয়ার পরেই তিনি এক জটিল বাস্তবতার মুখোমুখি হলেন। আর এই বাস্তবতা তার চিন্তার মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিল। তিনি একটা জিনিস খেয়াল করে কিছুটা হতাশ হলেন। দেখলেন যে তার প্রজন্মের লেখকরা অনেক প্রতিভাবান, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা যেন একটু সংকীর্ণ। মানে ৩০-এর দশকের লেখকেরা যেখানে বিশ্ব সাহিত্যের বিশাল জগৎ থেকে নিজেদের অনুপ্রেরণা খুঁজে নিতেন, সেখানে ৬০-এর দশকের লেখকদের বিচরণ ছিল মূলত বাংলা সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতা কাটানোর জন্য তিনি একটা চেষ্টাও করেছিলেন। কিছু মেধাবী ছাত্রকে নিয়ে একটা পাঠচক্র বা স্টাডি সার্কেল শুরু করেন। কিন্তু ঠিক তখনই দেশের ইতিহাস অন্যদিকে মোড় নিল। প্রথমে ৬৯-এর গণ অভ্যুত্থান, আর তারপর ৭১-এর মুক্তিযুদ্ধ। এই বিশাল ঘটনা প্রবাহে সেই উদ্যোগটা আর এগোতে পারেনি। এরপর এলো স্বাধীনতা। দেশ জুড়ে তখন কি বিশাল এক আশা আর সম্ভাবনার জোয়ার। সবার মনে হল স্বপ্নের সে সোনার বাংলা বুঝি এবার সত্যি বাস্তবে ধরা দিল। কিন্তু স্বপ্নের সাথে বাস্তবের ফারাকটা বুঝতে খুব বেশি সময় লাগেনি। খুব দ্রুতই সবাই বুঝল শুধু স্বপ্ন দেখলেই তো হবে না। এই দেশটা তো আসলে মাটির, কাঁদার। একে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে। এই কঠিন বাস্তবতাটাই একটা বড় প্রশ্নের জন্ম দিল। প্রশ্নটা হলো, তাহলে আমাদের ঘাটতিটা ঠিক কোথায়? সমস্যাটার গোড়াটা আসলে কোথায়? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শুরু হল এই যাত্রার চূড়ান্ত এবং সবচেয়ে স্থায়ী পর্যায়টা। জন্ম হল বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্নের। তিনি একটা জিনিস খুব পরিষ্কারভাবে উপলব্ধি করলেন। সংকটটা শুধু সাহিত্যের জগতে সীমাবদ্ধ নেই, এটা আসলে একটা জাতীয় সংকট। দেশের সার্বিক উন্নতির জন্য শুধু ভালো লেখক নয়, সব ক্ষেত্রেই প্রয়োজন যোগ্য এবং সম্পন্ন মানুষ। এই নতুন উপলব্ধির একদম কেন্দ্রে ছিল আলোকিত মানুষ তৈরির একটা ধারণা। তো এই আলোকিত মানুষ মানে কি? মানে হল এমন একজন মানুষ যিনি নিজের ভেতরে জ্ঞান আর উচ্চ মূল্যবোধের আগুনটা বয়ে বেড়ান। আর ঠিক এই লক্ষ্যটা নিয়েই ১৯৭৮ সালে আবার একটি পাঠচক্র শুরু হলো। এই আলোকিত মানুষ হবার প্রক্রিয়াটা বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করা হতো। আর সেই রূপকের কেন্দ্রে ছিল আগুন। কারণ আলো তো আগুন থেকেই আসে, তাই না? পুরো প্রক্রিয়াটাকে খুব সহজ করে ৩টে ধাপে ভাবা যেতে পারে। প্রথমত, আমাদের প্রত্যেকের ভেতরেই সম্ভাবনার একটা আগুন সুপ্ত অবস্থায় থাকে।
দ্বিতীয়ত, সেই আগুনটাকে জ্বালানোর জন্য দরকার একটা স্ফুলিঙ্গ, মানে একটা যোগ্য দেশলাই কাঠি। আর সব শেষে একবার সেই আগুন জ্বলে উঠলে তার আলো কিন্তু আর থেমে থাকে না, সেটা বাড়তেই থাকে আর চারপাশে ছড়িয়ে পড়ে। বিশ্ব সাহিত্য কেন্দ্র ঠিক সেই দেশলাই কাঠির ভূমিকাটাই পালন করতে চেয়েছে। এই উক্তিটার মধ্যেই যেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরো দর্শনটা লুকিয়ে আছে। এর কাজ হলো সেই অনুঘটক বা ক্যাটালিস্ট হওয়া, যা মানুষের ভেতরের ঘুমন্ত শক্তিটাকে জাগিয়ে দেয় আর তার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাই না? সেই স্ফুলিঙ্গ, সেই যোগ্য দেশলাই কাঠিটা আমরা কোথায় খুঁজে পাব, যা আমাদের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিতে পারে? হয়তো এই প্রশ্নের উত্তরটা আমাদের প্রত্যেককেই নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে।